এটা পাট একসময় এটা সোনালি আসছিল এবং পাটের যে ভবিষ্যৎ ছিল এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় পাট এবং চা এই দুটাও কিন্তু একটা ইমোশন ছিল। তো এটা আস্তে আস্তে সরকারের পলিসি, আমাদের যারা মিলাররা ছিল প্লাস বিজেএমসির ভিতরে দুর্নীতি, ম্যানেজমেন্ট ইনএফিশিয়েন্ট, বিভিন্ন কারণে জুটটা পিছিয়ে পড়ে। যখন কোভিড আসে তখন পাটের দামটা অযৌক্তিক পরিমাণ বেড়ে যায় এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তখন কিন্তু কিছু লাভ হয়েছিল। ওই সময় যত পাটের দাম বেড়েছে প্রোডাক্টের দামও বেড়েছে, কিন্তু আলটিমেটলি এটা এই ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা কিভাবে? যারা ইউজার, কার্পেট ম্যানুফ্যাকচারার, তারা এর বিকল্প র মেটাল তারা খুঁজে নিয়েছে। যেখানে পাটের ব্যবহার হয়তো 20% ছিল কার্পেটে, সেটা তারা রিসাইক্লিং কটন, তারা প্লাস্টিক বা এটা প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক না নাইলন দিয়ে তৈরি, এইগুলা সুতা দিয়ে তারা কার্পেট তৈরি করতে থাকে এবং আস্তে আস্তে সেটা কিন্তু ওই মার্কেটটা জনপ্রিয়তাও পেতে থাকে এবং পাটের রিকোয়ারমেন্টটা দেশে কমে যায়। উদাহরণ হিসাবে বলতে পারি, তার্কিতে যেখানে বছরে 2,20,000 টন প্রতি বছর ইয়ার্ন এক্সপোর্ট হতো, এর পরবর্তীতে 1,20,000 টনে নেমে আসছে, অর্থাৎ 1 লক্ষ টন ইয়ার্ন রিকোয়ারমেন্ট কমে গেছে। এটার একমাত্র কারণ যে ওই সময় পাটের অযৌক্তিক দাম বেড়ে যাওয়া। 2, যে আমাদের দেশের সরকারি কিছু পলিসি আছে এর পিছনে দায়ী। আমাদের এই মুহূর্তে আমাদের যে এক্সপোর্টের এগেনস্টে যে প্রণোদনা বা ক্যাশ সাবসিডি, এটা যেটা ছিল 7% ইয়ানের ক্ষেত্রে এটাকে নামায় আনা হয়েছে 3%। যেটা ছিল মানে ডাইভার্সিফাইড প্রোডাক্ট, এটা ছিল 20% আর 10% আনা হয়েছে এবং এর উপরেও আবার উচ্ছে 10% ট্যাক্স কাটা হয়। তো এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডাস্ট্রি। 2, যে পাট কিনা হচ্ছে, পাট কেনার উপরে 1%, 2% ছিল, এখন 1% হিসাবে টিডিএস বা উচ্ছে আয়কর কর্তন করা হচ্ছে। আলটিমেটলি চাষিদের উপরে চলে যাচ্ছে। চাষিরা কি করছে? যে এই পাট চাষে অনুৎসাহী হয়ে যাচ্ছে। গত 10 তারিখে আমরা আমি এখন অ্যাসোসিয়েশনের ডিরেক্টর, বাংলাদেশ জুট স্পিনার অ্যাসোসিয়েশনের, আমরা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে মিটিং করেছি এবং এটা অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের বর্তমান মাননীয় অ্যাডভাইজার স্যার, উনি একজন বিশেষজ্ঞ পাট নিয়ে এবং উনি কিন্তু এটা নিয়ে চিন্তা করছেন যে কিভাবে এই পাট সেক্টরকে পরিবর্তন এনে এটাকে একটা, এখন $1 মিলিয়ন একটা মার্কেট আছে, এটাকে কিভাবে 2-3 বছরের ভিতরে 2 বিলিয়নে নেওয়া যায়। 2 বিলিয়নে যখন যাবে তখন 5 বিলিয়ন চিন্তা করা যাবে। এই লক্ষ্যে আমরা যে প্রস্তাবটা রেখেছি, আমরা বলছি যে কাঁচা পাট সরবরাহের ক্ষেত্রে একটা ফিল্ডে ডিসিপ্লিন আনা দরকার হলে একটা জুট কমিশন, ইন্ডিয়ার মতো একটা জুট কমিশন করা যেতে পারে এবং সরকারি নিয়ন্ত্রণ করুক। তাতে কী হবে? পাটের দামটা একটা সাস্টেনেবল প্রাইস থাকবে এবং আমরা এটাকে রূপান্তর করে আমরা যখন এক্সপোর্ট করব তখন ইন্ডিয়া আমাদের সাথে পারবে না, যদি আমাদের এই ডিসিপ্লিনটা থাকে। আমরা একটা প্রস্তাব রেখেছি, এক হচ্ছে এটা বাজেটে আমাদের আসুক। 2, আমরা এক্সপোর্টের ক্ষেত্রে কাঁচা পাট এটা বেনাপোল না হয়ে এটা সমুদ্র পথে যাক, সেক্ষেত্রে স্মাগলিংটা বন্ধ হবে। 3, নগদ সহায়তা যেটা কমানো হয়েছে, আমরা দাবি করেছি যে আগের পর্যায়ে নিয়ে যেতে, তাহলে জুট সেক্টরটা আবার সাস্টেন করবে। 4, আমাদের এর উপরে যে 10% ট্যাক্স কেটে নেয় এটাকে বন্ধ করা। 5, আমরা যে 1% রপ্তানি বিলের উপরে যে 1% টিডিএস কাটা হয় এটাকে প্রত্যাহার করা, রাজস্ব ফিসটা প্রত্যাহার করা। এছাড়া ডিউটি ড্রব্যাক একটা আমাদের একটা অপশন আছে, যেখানে আমরা জুট ইন্ডাস্ট্রি কিছুটা আমরা সাপোর্ট গভর্নমেন্ট থেকে পাই। ওটা এমন জটিলতা অবস্থা করা হয়েছে যে গত 6 মাসে আমরা 1 টাকা পাইনি, ইন্ডাস্ট্রিকেও পাইনি।
ওটা এনবিআরে আলোচনা চলছে, ওটাকে যদি এনবিআর সমাধান করে দেয় এটা আমাদের জন্য হেল্পফুল হবে। আর একটা হচ্ছে যে জুট পাটজাত পণ্যকে কৃষি পণ্য হিসাবে ঘোষণা করা, এটা আমাদের বড় এবং জোর দাবি। কৃষি পণ্য যদি হয় এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। যে মোড়কি আইন 19টি পণ্যের ক্ষেত্রে মোড়কি আইন 2010 যদি 100% বাস্তবায়ন হয় ইন্ডিয়ার মতো, এদেশে পাট শিল্পের দিকে আর ফিরে তাকানো লাগবে না। এবং আমাদের আরেকটা প্রস্তাব যে লোন যেটা দিবে এই সেক্টরের জন্য একটু সহজ শর্তে ও একটু স্বল্প সুদে লোনটা যদি দেয় তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে। যারা ডিফল্টার তাদের লোন দেওয়ার দরকার নেই। যারা আমাদের মতো প্রতিষ্ঠান বা এই ধরনের আরও প্রতিষ্ঠান আছে, তারা যারা ব্যাংকের টাকা নিয়ে টাকা পরিশোধ করে ডিফল্টার না, তাদেরকে যদি সাপোর্ট দেয় এই সেক্টর কিন্তু ঘুরে দাঁড়াবে। আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মোড়কি আইনই যদি পুরোপুরি বাস্তবায়ন হয় দেশ কোথায় চলে যাবে? আজকের ইন্ডিয়া কোথায় চলে যাচ্ছে? কিন্তু আমরা কেউ, আপনি যে কথাটা বললেন, আসলে জুট নিয়ে সবাই কম চিন্তা করে। সরকারি যারা আমলা আছেন ওনারা চায় যে কোনো রকম দিন পার করে যায়। সরি যে ওনাদের বিরুদ্ধে বলা হচ্ছে, কিন্তু ওনারা চান যে আমরা দিন পার করে যাই। আমরা শুরু করেছি, আমাদের একটা বড় টিম, কৃষিবিদ টিম এবং এক্সপার্ট টিম আমরা শুরু করেছি এবং ঢাকা ইউনিভার্সিটির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। আমরা এগ্রিমেন্ট করে পাটের রেটিংটা কিভাবে কম সময়ের ভিতরে এবং কম খরচের ভিতরে রেটিংটা সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে চাষিরা লাভবান হবে। আমাদের 45 জনের একটা টিম, কৃষিবিদ টিম ফিল্ডে কাজ করছে। আমরা তাদেরকে টেকনিক্যাল নো হাউ চাষিদেরকে দিচ্ছি, কৃষিবিদরা দিচ্ছে, এবং উচ্চ ফলনশীল বীজ আমরা সাপ্লাই করা শুরু করেছি। তো যার ফলে কী হবে, যে ইরিগেশন, ফার্টিলাইজেশন, রেটিং এসব বিষয়ে যদি আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে যদি ইলটা বাড়াতে পারি, ফলনটা বাড়াতে পারি, যেমন এখন 1 বিঘা জমিতে 7 মণ পাট হয়, আমরা যদি ওটা 10 মণে নিতে পারি, 12 মণে নিতে পারি, তার কারণ ডে বাই ডে লেবার কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, ফার্টিলাইজারের কস্ট বেড়ে যাচ্ছে, অন্যান্য কস্ট বেড়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ফলন বাড়াতে না পারি এবং কোয়ালিটি ভালো না করতে পারি, সেক্ষেত্রে চাষিরা কিন্তু পাট চাষে থাকবে না, তারা অন্য চাষে চলে যাবে। তো এটাকে সাস্টেন করতে গেলে, টেকসই করতে গেলে আমাদের একই জমিতে যেখানে 7 মণ পাওয়া যায় সেখানে 10 মণ 12 মণ আমাদের করতে হবে। এ নিয়ে আমরা কাজ করছি, আমরা রিসার্চ করছি কিভাবে হাইব্রিড সিড আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে 95% রিকোয়ার্ড যে সিড বাংলাদেশের, তার ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। তো একটা দেশ তো আরেক দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে না, কিন্তু এই মুহূর্তে উপায় নাই। সরকারও গবেষণা করছে, আমরা জনতা সাদাত, আকিজ বশির গ্রুপ, আমরাও রিসার্চ শুরু করেছি। ইনশাল্লাহ আগামী 5 বছরের ভিতরে আমরা একটা পর্যায়ে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা রাখি।